দেখ আমরা যে থার্মোডাইনামিক্স এর পার্টটা স্টার্ট করেছিলাম সেটার আজকে মোস্টলি 4th লেকচার হবে। এর আগে তোরা 3টে পার্ট দেখেছিস, সেখানে থার্মোডাইনামিক্স এর বেসিক্স গুলোকে নিয়ে আমরা ডিসকাশন করেছি। আমরা অলরেডি আইসোকোরিক প্রসেস অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস অর্থাৎ সমচাপ প্রক্রিয়াকে নিয়ে আমরা ডিসকাশন করেছি। আজকে আমরা যেগুলোকে নিয়ে ডিসকাশন করব বলে প্ল্যান করেছি সেটা হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস, বা যেটাকে আমাদের বলা হয় কি সমউষ্ণ প্রক্রিয়া অর্থাৎ টেম্পারেচারটা সেম থাকবে, এবং যেটাকে নিয়ে ডিসকাশন করব বলে প্ল্যান করেছি সেটা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক প্রসেস অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া। ওকে, তো এই দুটো জিনিসকে নিয়ে আমরা আজকের ক্লাসে মোটামুটি ডিসকাশনটা চালু রাখবো। নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি। তো চল আমরা যেটা নিয়ে দেখব, প্রথমেতে আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করব কি দিয়ে, দেখ আইসোথার্মাল প্রসেস দিয়ে। ওকে, যাকে বাংলায় বলা হয় কি আমাদের সমউষ্ণ প্রক্রিয়া। হলো, তাহলে আমরা স্টার্ট করতে চলেছি আজকের কথা। দেখ, হ্যালো, নিশ্চয়ই শুনতে পাচ্ছিস? ওকে, তো দেখ আমরা যেটা নিয়ে করব সেটা হচ্ছে কি আইসোথার্মাল। ওকে, আইসোথার্মাল প্রসেস, যাকে বাংলায় আমরা বলি কি সমউষ্ণ প্রক্রিয়া। ওকে, আমি আর বাংলা টার্মটা লিখলাম না, তোরা সেটাকে পড়ে নিবি। তাকে বলা হচ্ছে কি সমউষ্ণ প্রক্রিয়া। ওকে, সমউষ্ণ প্রক্রিয়া অর্থাৎ টেম্পারেচারটা সমান থাকে। তাহলে যে প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার, বাংলাটা দেখেই বুঝতে পারছিস কি লেখা আছে, সমউষ্ণ অর্থাৎ কি টেম্পারেচার সমান। তাহলে এটাকে নিয়ে যদি আমি ডেসক্রাইব করার কথা বলি, প্রথম কথা থেকে কিরকম করছিস দেখ তো। না, ফার্স্ট লিখছিস কি এই প্রসেসেতে, মানে আমরা লিখছি কি দেখ ইন দিস প্রসেস সমউষ্ণ, মানে আমাদের সেখান থেকে লিখছি কি দেখতো টেম্পারেচার সেটা থাকবে কি কনস্ট্যান্ট। এবারেতে কথা দেখ, যদি টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট বলি আমরা সেখান থেকে লিখতে পারবো কি টেম্পারেচারের পরিবর্তন, যাকে লিখি কত ডেল্টা টি, তার ভ্যালু কত থাকবে 0। তাহলে ফার্স্ট লাইন হয়ে গেল কোনটা আমাদের, না আইসোথার্মাল প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাই লিখে দিলাম কি ডেল্টা টি ইকুয়াল টু 0। এরপরেতে আমরা চলে যাব এর প্রসেস ইকুয়েশন, অর্থাৎ এই যে সমষ্ণ প্রক্রিয়া আছে সেই সমষ্ণ প্রক্রিয়াকে কোন ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হবে। তার জন্য আমরা কার কথা মনে করব, দেখ তার জন্য আমরা মনে করব হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণের সময় আমরা কত শিখেছিলাম, দেখ পিভি ইকুয়াল টু এন আর টি। দেখ এন ছিল নাম্বার অফ মোল, আর ছিল কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, টি ছিল কি টেম্পারেচার। এন এবং আর এমনিতেই কনস্ট্যান্ট, টেম্পারেচার এই প্রসেসের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাই এখানটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখ যদি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, এটার ক্ষেত্রে আমাদের এটাকে লিখতে পারবো কিরকম ভাবে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, রাইট। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে কি আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন। তাহলে দেখ যদি আবার পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু হয়, এটাই কাকে মেনে চলে, এটাই তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাই হচ্ছে কি বয়েলসের সূত্র। ওকে, তার মানে আমাদের আইসোথার্মাল প্রক্রিয়া হলে আর এক কথায় আমরা বলতে পারবো কি এমন একটা প্রক্রিয়া যারা কিন্তু বয়েলের সূত্রটাকে মেনে চলে। হলো, কথার মধ্যে কিন্তু কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো ঝামেলা নেই, একদম সিম্পল কথা। তাহলে এমন একটা প্রক্রিয়া যে কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। তাহলে আমাদের এখান থেকে প্রসেস ইকুয়েশন বলতে গেলে আমরা সেটাকে দেখিয়ে দেবো কি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এবারেতে দেখ, তাহলে এটা চলে গেল কি আমাদের একটা ফরম্যাট, যে ফরম্যাটটার কথা দেখে নিলাম হচ্ছে কি না আইসোথার্মাল প্রসেসের সময়। এটাকে আমি লিখে রাখছি কি আইসোথার্মাল প্রসেসের ফরম্যাট 1। আচ্ছা,
এই জায়গাটা থেকে এই ফরম্যাট 1 থেকে যে কথাটা মাথায় রাখবো, দেখ কি দেখছি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। মানে এখান থেকে যদি আমরা এরকম কথা বলি, পি ভার্সেস ভি এর গ্রাফ ড্র করি, একদিকে প্রেসার দিলাম, একদিকে ভলিউম দিলাম, দেখ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, তাহলে আমাদের এখান থেকে কি দেখতে পাবো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিরকম হবে, এরকম ধরনের হবে। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যে গ্রাফটার নেচার, সেই নেচারটাকে আমরা বলি কি, সমপরাবৃত্ত। ওকে, তাহলে এই ধরনের জিনিস আমরা পাবি কত, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফ করলে এরকম গ্রাফ চলে আসবে। গেল? আচ্ছা, তাহলে এটা চলে গেল কোন গ্রাফ না, দেখ প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। এরপরে তো আমাদের তোদের ক্ষেত্রে কথা বলেছিলাম, এখানে তো আর কার গ্রাফের কথা দিতে হয়, সেটা আসছে কি, দেখ প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ। আর কার গ্রাফ দিতে হয় না, সেটাও শিখিয়েছিলাম, ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ। তাহলে দেখ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যদি এই গ্রাফগুলোর কথা বলি, কিরকম আসছে দেখ, এই এটাতে প্রেসার ভার্সেস টেম্পারেচার নেব, এদিকটায় প্রেসার দেব, এদিকটায় টেম্পারেচার দেব, ভলিউম ভার্সেস টেম্পারেচার নেব, এই এদিকটাতে ভলিউম নেই, এদিকটাতে টেম্পারেচার নেই। তাহলে কথা দেখ, গ্রাফটার ক্ষেত্রে আমি বলেছি কি যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে এখানেতে গ্রাফটা কিরকম হয়ে যাবে, সিম্পল কথা, বুঝতে পারছিস, টেম্পারেচার কনস্ট্যান্ট, এই যে গ্রাফ এরকম স্ট্রেট লাইন। ভলিউম ভার্সেস টেম্পারেচার, এখানেও তো টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে গ্রাফ এখানেতেও কি চলে আসবে, এই এরকম স্ট্রেট লাইন। হলো? তাহলে এই তিনটে প্রসেসের ক্ষেত্রে, মানে এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এই তিনটে গ্রাফ দিলে আমাদের এরকম হয়ে গেল। এটা আমাদের কোথা থেকে পেয়ে গেলাম না, আইসোথার্মাল প্রসেসের ফরম্যাট 1 থেকে পেয়ে গেলাম। এবারেতে তোদের কাছে কথা আসছে, এই ইকুয়েশনটারই আমাদের আরো একটা ফরম্যাট আছে যাকে আমরা ফরম্যাট 2 বলি, সেটাতে আমরা একটুখানি নজর দেব। তাহলে এবারে তো আমাদের কার কথা দেখছি না, আইসোথার্মাল প্রসেসের ফরম্যাট 2। ওকে, তাহলে হেডিং নিয়ে নে কি, ফরম্যাট 2 কার ক্ষেত্রে না, ফর আইসোথার্মাল প্রসেস। হলো? এখানেতে কিরকম ভাবে দেখছিস দেখ, আমরা দেখেছিলাম কি না, সিম্পল কথা, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা সবাই জানি কি, দেখ ডেনসিটি ইকুয়াল টু কত, মাস বাই ভলিউম, তাহলে সেখান থেকে লিখবো কত, ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি। তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমরা ওই কথাটাকে পুট করে দিই, কত পাচ্ছি দেখো, পি ইন্টু মাস বাই ডেনসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখ মাস ইটসেলফ একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে আমাদের এখান থেকে কিরকম ভাবে লিখতে পারবো, সিম্পল কথা এটাকে লিখতে পারবো, দেখ পি বাই রো ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমরা এই কথাও লিখতে পারবো, দেখ পি ওয়ান বাই রো ওয়ান ইকুয়াল টু কত লিখতে পারবো, পি টু বাই রো টু। ওকে, তাহলে এটা চলে গেল কি আমাদের প্রেসার আর ডেনসিটির সম্পর্ক, এইটাকেই আমরা বলি কি আইসোথার্মাল প্রসেসের ফরম্যাট 2। তাহলে এই কথাটা থেকে আমরা কি করতে পারি, দেখ এখান থেকে এই কথাটাকে নোট ডাউন করতে পারি, কিরকম কথা, দেখ প্রেসার ভার্সেস ডেনসিটি, যেটা আছে কত, কনস্ট্যান্ট। মানে আমি এই কথাও লিখতে পারবো, প্রেসার ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি, তাই না? তাহলে যদি আমি বলি প্রেসার ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি, মানে এখানটা থেকে আমাদের যদি কখনো গ্রাফ করতে বলে, কার গ্রাফ করতে বলে না, দেখ একদিকে নিলাম প্রেসার, একদিকে নিলাম ডেনসিটি, এদিকটায় প্রেসার, এদিকটায় ডেনসিটি, তাহলে গ্রাফের নেচার কি আসবে, সিম্পল কথা, প্রপোর্শনাল, মানে এখান থেকে এলো কি স্ট্রেট লাইন। তাহলে এটা হয়ে গেল কি আমাদের প্রেসার ভার্সেস ডেনসিটি গ্রাফ। প্রেসার ভার্সেস ডেনসিটি গ্রাফ কখন না, যখন when temperature is constant। হলো? নিশ্চয়ই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছিস এখান থেকে কথাটা কি আসছে। এবারে দেখ তোদের এই প্রেসার ভার্সেস ডেনসিটি গ্রাফ দিয়েছে, প্রেসার ভার্সেস ডেনসিটি গ্রাফ সেটা তো পেয়ে গেলি কত, প্রপোর্শনাল।
তো দেখ তোদের বলছে এই প্রেসার ভার্সেস ডেন্সিটি গ্রাফটা এটা টেম্পারেচার T1 এর করসপন্ডিং। আরো একটা গ্রাফ দিয়েছে, এই এটা বলছে কি T2 এর করসপন্ডিং। যদি তোদের এই ঘটনাটা দিয়ে বলে হুইচ টেম্পারেচার ইজ মোর, এই ঘটনাটাকে দিয়ে বললো কি হুইচ টেম্পারেচার ইজ মোর, সেটা জানার জন্য তোদের কিরকম ভাবে দেখতে হবে সেটার কথাটা একটু চিন্তা ভাবনা কর। দেখ তোরা পেয়েছিস কত, পুরো পুরানো ইকুয়েশনটায় চলে যা। তার জন্য তোরা পেয়েছিলিস কত, দেখ পিভি ইকুয়াল টু এনআরটি, পি ইকুয়াল টু কত পেলি, এম বাই রো ইন্টু এন আর টি। তাহলে সেখান থেকে পি ইকুয়াল টু কত পাচ্ছিস দেখ তো, ডেন্সিটি বাই মাস ইন্টু এন ইন্টু আর ইন্টু টি। তাহলে দেখ সেখান থেকে তোরা পাচ্ছিস কত, এনআরটি বাই এম ইন্টু ডেন্সিটি। তাহলে এই যে গ্রাফটা, সেই গ্রাফের স্লোপ, স্লোপ ইকুয়াল টু কত আসছে, এনআরটি বাই এম। সবাই শিখেছিস দেখ এখান থেকে এন আর আর এম, এন আর এই এম সবাই কনস্ট্যান্ট, তাহলে স্লোপ কার ক্ষেত্রে বেশি হবে, স্লোপ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে যার ক্ষেত্রে স্লোপটা বেশি তার টেম্পারেচারটা বেশি হতে হবে। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে কার স্লোপ বেশি, T1 এর করসপন্ডিং অ্যাঙ্গেল যদি θ1 হয় সেটা বেশি কার থেকে, T2 এর করসপন্ডিং অ্যাঙ্গেলের থেকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যেহেতু T1 এর জন্য স্লোপটা বেশি, তাই আমরা এখান থেকে এটাকে কনক্লুড করতে পারবো, সো T1 টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান T2। ওকে, এটাও এখান থেকে একটা ছোট্ট কনক্লুসিভ টাইপের কোয়েশ্চেন, যেটা কিন্তু পরীক্ষায় ভালো রকম আসার চান্স আছে, সেটাকে কিন্তু তোরা রেডি করছিস। গেল কথা। এটা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নে, নেওয়ার পরে তো আমরা পরের কথায় যাব। এর পরের কথায় আমাদের এই যে আইসোথার্মাল প্রসেস আছে না, এই আইসোথার্মাল প্রসেসকে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা আগে আইসোথার্মাল প্রসেসের জন্য যে ওয়ার্ক ডান হয় সেই ভ্যালুটাকে একটু শিখে নেব, তারপরেতে আমরা আইসোথার্মাল প্রসেসকে যেটা অ্যাপ্লাই করার কথা বলছিলাম সেখানেতে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট আমরা দেখে নিচ্ছি কি ওয়ার্ক ডান ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে এখান থেকে দেখ ওয়ার্ক ডান অর্থাৎ সম্পাদিত কার্যের কথা বলছি, কোথায় না সমষ্ণ প্রক্রিয়ায়, অর্থাৎ আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেসে আমরা দেখছি কি না ওয়ার্ক ডান বের করব। গেল। এবারে দেখ ওয়ার্ক ডানের জন্য বেসিক ফর্মুলা আমরা কত শিখেছিলাম, ওয়ার্ক ডান মানে আমরা শিখেছিলাম কত, ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু টিপি, রাইট? এটা ছিল কত ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা। হ্যাঁ, এবারেতে দেখ আমরা সবাই এই কথাও শিখেছিলাম পিভি ইকুয়াল টু কত হয়, এনআরটি। এখানেতে ইন্টিগ্রেশনটার সময়তে ভ্যারিয়েবল কোনটা আছে, ডিভি, তাহলে পিটাকে আমাদের রিপ্লেস করতে হবে, কার টার্মে রিপ্লেস করব, পিকে, পিকে আমরা রিপ্লেস করব হচ্ছে ভি এর টার্মে। তাহলে এখান থেকে দেখ পি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এন আর টি বাই ভি। তাহলে এই কথাটাকে আমরা করছি কি এখানটাতে ইকুয়েশনটা থেকে প্লেস করে দিচ্ছি, কত পাচ্ছি দেখ, ইন্টিগ্রেশন এন আর টি বাই ভি ইন্টু টিভি। এন আর আর টি সবাই কনস্ট্যান্ট, তাহলে এন আর টি ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, কত পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি। ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কত হয় সবাই শিখেছি, ন্যাচারাল লগ অফ ভি। ইন্টিগ্রেশনের লিমিট বসাতে হবে, ভলিউমের পরিবর্তন কোথা থেকে হয়েছে ধরে নে না ভি1 থেকে ভি2 তে গেছে, তাহলে এখান থেকে বসিয়ে দিবি কত, ভি2 ভি1। তাহলে দেখ ইন্টিগ্রেশনের সময় তোদের সবার জানা আছে কত আসছে, এন আর টি, এখানটাতে লিখে দিচ্ছি কত, ন্যাচারাল লগ অফ ভি2 মাইনাস ন্যাচারাল লগ অফ ভি1, লগ এ মাইনাস লগ বি। তার ভ্যালু সবাই আমরা শিখেছি লগ এ মাইনাস লগ বি এর ভ্যালু কত হয়, লগ এ বাই বি। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কত, এন আর টি ন্যাচারাল লগ অফ ভি2 বাই ভি1। তাহলে এটা হয়ে গেল কি আমাদের আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু। এবারেতে দেখ একটা কথা আছে কি, এটা হলো কি ন্যাচারাল লগ, অর্থাৎ লগের বেসে কত আছে না ই আছে। তাহলে যদি আমাদের এটাকে লগ 10 এর বেসে লিখতে হয় আমাদের কত করতে হবে, 2.303 ইন্টু
এন আর টি, এখানটাতে চলে যাবে কত, লগ বেসে চলে যাবে 10 ইন্টু কত আসবে, V2/V1। ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা বললে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে দিয়ে রিপ্লেস করে দেব। আবার দেখ, আমরা একটু আগে শিখেছি কি, উই নো P1V1 ইকুয়াল টু P2V2। সেখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো, দেখ V2/V1 ইকুয়াল টু কত পাবো, P1/P2। তাহলে সেই টার্মটাকে যদি এখানেতে V2/V1 এর জায়গায় সেটাকে রিপ্লেস করে দিই, এখানেতে ভ্যালুটা কত পেয়ে যাবো রে, সিম্পল কথা, 2.303 nRT log 10 বেস V2/V1 এর জায়গায় কত লিখে দেবো, P1/P2। তাহলে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেও কিন্তু আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালুটাকে বের করে দিতে পারবো। হলো, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর জায়গাতে দরকার পড়ে। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ক ডানের ফর্মুলাটা বের করলাম, এই ফর্মুলার অ্যাপ্লিকেশন প্রচুর, তো এটাকে তোরা ফর্মুলাটাকে একদম খুব সুন্দরভাবে রেডি করে ফেলবি। এরপরেতে আমরা চলে যাব কিসে, না আইসোথার্মাল প্রসেসকে অ্যাপ্লাই করব কোথায়, না ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তাহলে আমাদের পরের পাতাটাতে চল, এখান থেকে নিশ্চয়ই তোরা করে নিয়েছিস, কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নে, নেবার পরেতে পরের পাতায় চল। তাহলে আমাদের করছে কি, এটাকে অ্যাপ্লাই করব, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে অ্যাপ্লাই করব কাকে, না আইসোথার্মাল প্রসেসকে। ওকে, তাহলে এখান থেকে পার্ট চলে আসছে কি, অ্যাপ্লাই ইট কোথায়, ইন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রেতে আমাদের কাকে অ্যাপ্লাই করছি, না আইসোথার্মাল প্রসেস। হলো, আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি শিখেছিলাম, ফার্স্ট কথা দেখ, আমরা শিখেছিলাম হচ্ছে কত, ডিকিউ ইকুয়াল টু কত শিখেছিলাম, ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? তো যদি আমাদের এই ফর্মুলা সবাই শিখে থাকে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এখান থেকে আমাদের কোথাকে কিরকম ভাবে অ্যাপ্লাই করবে একটুখানি দেখে নে। সেটা হচ্ছে ডিইউ মানে আমরা সবাই কত শিখেছি, এনসিভি ডিটি। ডিডব্লিউ তার ভ্যালুস আমরা কত শিখে নিলাম, এন আর টি ন্যাচারাল লগ অফ V2/V1। এবারে দেখ, এখানেতে এই প্রসেসের ক্ষেত্রে আমরা সবাই কি শিখেছি, আমাদের টেম্পারেচারের পরিবর্তন হয় না। তাহলে টেম্পারেচারে যদি পরিবর্তন না হয়, আমাদের ডিটি এর ভ্যালু 0 আসবে, অর্থাৎ এখানেতে ইন্টারনাল এনার্জির পরিবর্তনের ভ্যালু কত আসবে, 0, প্লাস এখান থেকে তোরা পাচ্ছিস কত, এনআরটি ln V2/V1। তাহলে কতখানি হিট দিচ্ছিস তার ভ্যালুস কত আসবে, এনআরটি ln V2/V1। ওকে, তাহলে এখান থেকে যে জিনিসটা শিখলাম, সেই জিনিসটার ইম্পর্ট্যান্ট লাইনটা দেখ। ফার্স্ট যে ইম্পর্ট্যান্ট লাইন দেখছি, দেখ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হয় কত, 0। ওকে, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু 0, এটা কার ক্ষেত্রে, দেখ আমাদের মাথায় রাখতে হবে, ইন আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেস হলে আমরা সবাই করে নিচ্ছি কি, না চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0। এবং পরের যে কনক্লুশন সেটা দেখছি কি, দেখ তো ডিকিউ ইকুয়াল টু কত আসছে, এনআরটি ln V2/V1। তাহলে যদি এটা 1 নম্বর কনক্লুশন যায়, সেকেন্ড কনক্লুশনটা কি আসছে দেখতো, যে ডিকিউ ডিকিউ তার ভ্যালু আসবে কতখানি পজিটিভ, কখন, না ইফ ভলিউম ইজ ইনক্রিজড। কেননা দেখ না, যদি V2/V1 এর থেকে বড় হয়, অর্থাৎ ভলিউম যদি ইনক্রিজ করে, তবেই এই কোয়ান্টিটিটার ভ্যালু কি আসবে, গ্রেটার দ্যান 0 আসবে, তবেই আমরা বলতে পারবো কি ডিকিউ হচ্ছে পজিটিভ। তাহলে ডিকিউ ইজ পজিটিভ ইফ ভলিউম ইজ ইনক্রিজড। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যদি ভলিউম কখনো বেড়ে যায়, তখন আমাদের কি আসবে, ডিকিউ ইকুয়াল টু পজিটিভ। মানে এক কথায় বলতে পারবো কি, ইফ, কনক্লুশনটা ভালো করে দেখ, ইফ হিট ইজ গিভেন
টু দ্য সিস্টেম। হিট দেওয়াকে আমাদের কি শিখিয়েছি? থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে পজিটিভের কথা শিখিয়েছি। তখন এক কথায় বলতে পারবো কি, দেন ভলিউম অফ দ্য সিস্টেম, দেন ভলিউম অফ দ্য সিস্টেম উইল ইনক্রিজ। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা এক কথায় বলে দিচ্ছি, যদি হিট দেওয়া হয় তাহলে ভলিউম ইনক্রিজ করবে। তাহলে এক কথায় এই কনক্লুশন লিখে দিচ্ছিস। পরবর্তী কনক্লুশন আমি তোদেরকে লেখালেও তোরা করতে পারবি, না লেখালেও করতে পারবি। সেটা আসছে কি, দেখ, যদি তাহলে আমাদের কি হয়, ডিকিউ ইকুয়াল টু নেগেটিভ হয়। ডিকিউ ইকুয়াল টু নেগেটিভ মানে কি আসছে, হিট ইজ এক্সট্রাক্টেড। ইফ হিট ইজ এক্সট্রাক্টেড, তাহলে হিট দিলে আমাদের কি হয়েছিল, ভলিউম ইনক্রিজ করেছিল। তাহলে এই হিট ইজ এক্সট্রাক্টেড, তখন আমাদের বলবো কি, দেন ভলিউম মানে কি আয়তন, অফ দ্য সিস্টেম, তাহলে সিস্টেমের আয়তন আমাদের কি হবে, উইল রিডিউস। এই টার্মটাকে কিন্তু তোদেরকে সবাইকে শিখে রাখতে হচ্ছে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমাদের এই কয়েকটা কনক্লুশন, তিনটে কনক্লুশন যেটা আমাদের খুব দরকারি কনক্লুশন, সেটাকে কিন্তু আমরা সবাই দেখে নেব। হলো, এবারেতে কথা আসছে কি, দেখ, আমাদের স্পেসিফিক হিটের কথা দেখব। স্পেসিফিক হিট ইন আইসোথার্মাল প্রসেস। তো তার জন্য আমরা কিরকম ভাবে দেখছি, দেখ, প্রথম কথা দেখে নিলাম এখানে ডিকিউ কিন্তু নট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আমরা কার ক্ষেত্রে দেখছি, আপেক্ষিক তাপ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। তাহলে আমাদের এখান থেকে যে কনক্লুশনটা করলাম, তারপরে পরবর্তী যে জিনিসটাকে নিয়ে দেখব সেটা হচ্ছে কি, দেখ, স্পেসিফিক হিট কোথায়, ইন আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে স্পেসিফিক হিট দেখতে গেলে, দেখ, এখানে ফার্স্ট কথা আসছে কি, ডিকিউ, সেটা আসছে কত, নট ইকুয়াল টু জিরো। তাহলে দেখতে পাচ্ছিস তো, যদি ভলিউমের পরিবর্তন হয় তোদের সেখান থেকে ডিকিউ এর ভ্যালু জিরো হবে না। আবার দেখ, আমাদের ডিকিউ ইকুয়াল টু কত শিখেছি, ডিকিউ ইকুয়াল টু আমরা শিখেছি হচ্ছে কত, এন সি ডিটি। এবার দেখ, কথা আসছে কি, এখান থেকে ডিটি ইকুয়াল টু হচ্ছে কতখানি, জিরো। তাহলে আমাদের এখান থেকে পেতে গেলে কিরকম ভাবে পেতে হচ্ছে, দেখ না, সি ইকুয়াল টু পাচ্ছি কত, ডিকিউ বাই এন ইন্টু ডিটি। তাহলে দেখ না, যদি এখান থেকে ডিটির ভ্যালু জিরো হয়ে যায়, সি এর ভ্যালুটা আমাদের কত চলে আসবে, কাইন্ড অফ ইনফাইনাইট। মানে আমরা দেখছি কি, স্পেসিফিক হিট ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস, তার ভ্যালুস কত চলে আসবে, তার ভ্যালুস চলে আসবে হচ্ছে ইনফাইনাইট। ওকে, তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কি, স্পেসিফিক হিট মানে এটা আমাদের কনক্লুশন। স্পেসিফিক হিট মানে কি, আপেক্ষিক তাপ, রাইট। স্পেসিফিক হিটের বাংলা হচ্ছে কি, আপেক্ষিক তাপ। কার ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। ফর আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালের বাংলা কি শিখিয়েছি, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে স্পেসিফিক হিট ফর আইসোথার্মাল ইজ কত না, দেখে নিচ্ছি, ইনফাইনাইট। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে স্পেসিফিক হিটের ভ্যালু থাকছে কত, ইনফাইনাইট। তাহলে এই পয়েন্টটাকেও কিন্তু আমাদের আইসোথার্মাল প্রসেস সম্বন্ধে সবাইকে রেডি করে রাখতে হবে। হলো, এরপরেতে আমরা যেটা দেখব, বাল্ক মডুলাসের ভ্যালু কার ক্ষেত্রে না, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। তাহলে এরপরেতে আমরা দেখব কি, বাল্ক মডুলাসের ভ্যালু কত হয় আইসোথার্মাল প্রক্রিয়ার ক্ষেত্রে। পরের কথায় চল, তাহলে কার কথা করছি, বাল্ক মডুলাস। কার ক্ষেত্রে না, ইন আইসোথার্মাল প্রসেস। হলো, আচ্ছা, প্রথম কথা আসছে, বাল্ক মডুলাসকে আমাদের কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বাল্ক মডুলাসকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়।
বাল্ক মডুলাসের ভ্যালুস কত হয় না, সেটা হচ্ছে কি দেখতো, চেঞ্জ ইন প্রেসার ডিভাইডেড বাই ডিভি বাই ভি। ওকে, তাহলে আমাদের যে কোনো জায়গা থেকে ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি এই কোয়ান্টিটিটা বের করব, সামনে একটা মাইনাস সাইন দেবো, সেটাই আসবে কি বাল্ক মডুলাসের ভ্যালু। কিভাবে এটা নিয়ে বাল্ক মডুলাসকে এটা বলে সেটা আমাদের এখন আলোচনার যোগ্য নয়, খালি এটার ভ্যালুটাকে বের করা আমরা শিখবো। আমাদের যে চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বাল্ক মডুলাসের ভ্যালু বের করা শেখানো আছে, তোরা সেখানটা থেকে ডিটেলস নিয়ে ডিসকাশন করবি। কিন্তু আপাতত আমাদের পয়েন্ট হচ্ছে আমাদের বাল্ক মডুলাসের এই যে ভ্যালুসটা হয়, এই ভ্যালুসটাকে আমরা বের করব। কার ক্ষেত্রে না, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। দেখ আমরা সবাই শিখলাম কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখ আমি যদি এখান থেকে পার্সিয়াল ডেরিভেটিভ করি কত পাচ্ছি, পি ডিভি প্লাস ভি ইন্টু ডিপি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0। তাহলে এখান থেকে লিখবো কত, পি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ভি ডিপি, ভিটাকে এদিকটাতে লেফট সাইডেতে নিয়ে চলে আয়, কত পাচ্ছিস দেখ, পি ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস অফ ডিপি। তাহলে দেখ এখান থেকে পি ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস অফ ডিপি, নিচে পাচ্ছি কত, ডিপি বাই ভি। দেখ না এই কোয়ান্টিটিটাই কত, বাল্ক মডুলাসের ভ্যালু। তাহলে মানে আমাদের এখান থেকে লিখবো কত, আল বাল্ক মডুলাসের ভ্যালু আইসোথার্মাল প্রসেসে কত চলে আসবে, প্রেসারের সঙ্গে সমান চলে আসবে, তাই তো। তাহলে আমাদের এখান থেকে লিখছি কত, এই বাল্ক মডুলাসের ভ্যালু সেটা কার সাথে সমান, পি। তাহলে আমরা দেখে নিচ্ছি কি বাল্ক মডুলাস ইন আইসোথার্মাল প্রসেস সেটা হচ্ছে কি পার সাথে সমান না প্রেসারের সঙ্গে সমান। এই বাল্ক মডুলাসটাকে আমাদের বলা হয় কি অনেক সময় আইসোথার্মাল ইলাস্টিসিটি। ওকে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বাল্ক মডুলাস সেটাকে বলছি কত, আইসোথার্মাল ইলাস্টিসিটি, তার ভ্যালুস কত থাকছে আমাদের, পি, অর্থাৎ প্রেসারের সাথে সমান। ছোট্ট একটুখানি পয়েন্ট, কিন্তু সেটাকে আমাদের সবাইকে দেখে রাখতে হবে। এবারে দেখ যদি আইসোথার্মালের প্রসেসের ক্ষেত্রে বাল্ক মডুলাস পেয়ে যাই, আমাদেরকে অনেক সময় বের করতে দিতে পারে কি কম্প্রেসিবিলিটি। ওকে, তাহলে আমাদের এবারে সেই কথাটা দেখবো, কম্প্রেসিবিলিটি। আমরা শিখেছি কম্প্রেসিবিলিটিকে লিখে কোন ওয়ার্ড দিয়ে কে দিয়ে, সবাই জানি কম্প্রেসিবিলিটি মানে কত হয়, 1 বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসের ভ্যালু শিখলাম কত, পি। তাহলে এখান থেকে কম্প্রেসিবিলিটি তার ভ্যালুটা কত আসবে, সিম্পল কথা কিন্তু দেখ, তার ভ্যালু কত চলে আসছে, 1/p। তাহলে দেখে নিলাম কম্প্রেসিবিলিটির ভ্যালু আসবে 1/p, বাল্ক মডুলাসের ভ্যালু কত আসবে, p। তাহলে এইটা ছোট্ট একটুখানি অ্যাডজাস্টমেন্ট তোদের একটুখানি সবাইকে রেখে দিয়ে রাখতে হবে, বাকি গ্রাফগুলো তোদের সবাইকে শিখিয়ে দিলাম, আশা করবো সেটা তোরা সবাই করতে পারবি। হলো, এবারেতে আমাদের এই প্রসেসটা তো করে নিলাম, এবারেতে আমরা এখান থেকে করব কি না, এখান থেকে এই আইসোথার্মাল প্রক্রিয়া সম্বন্ধে একটা ছোট্ট নিউমেরিক্যালস নিয়ে নেব, যেটা তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আনতে অনেকটাই হেল্প করবে। দেখ তাহলে এখান থেকে যে অঙ্কটা নিয়ে নেব, সিম্পল একটা অঙ্ক নেব। আইসোথার্মাল প্রক্রিয়াতে আমাদের কিসের কথা বলা হচ্ছে, দেখ নিউমেরিক্যালস, মানে প্রবলেম ফর প্র্যাকটিস। একটাই নিউমেরিক্যাল নেব, হ্যাঁ, কি থেকে, আইসোথার্মাল প্রসেস থেকে। এখানে নিউমেরিক্যালে কিসের কথা বলছি দেখ, 96 গ্রাম of oxygen at 27 degree temperature. ওকে, তাহলে আমরা লিখে দিচ্ছি কি ওয়ার্ক ডান ওভার 96 গ্রাম of oxygen, ওয়ার্ক ডান ওভার 96 গ্রাম of oxygen, কোথায় না, at temperature equal to 27 degree centigrade। তাহলে কার কথা বলছি, ওয়ার্ক ডানের ভ্যালু দিয়ে দিচ্ছি, কার উপর ওয়ার্ক ডানের ভ্যালু দিচ্ছি না, 96 গ্রাম অফ অক্সিজেনের উপর ওয়ার্ক ডানের ভ্যালু দিচ্ছি, ইকুয়াল টু বলে দেওয়া আছে 900 আর লগ 10 2। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু বলছি কত, 900 আর লগ 10⁻²। দিয়ে আমাকে বের করতে বলা হয়েছে কি, ফাইন্ড V2/V1। ওকে, দিয়ে আমাদের বের করতে বলেছে কি
ফাইন্ড রেশিও অফ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভলিউম। তাহলে প্রারম্ভিক এবং অন্তিম, ফাইনাল মানে অন্তিম, ইনিশিয়াল মানে প্রারম্ভিক, তাহলে ফাইন্ড রেশিও অফ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভলিউম, তাহলে অন্তিম এবং প্রারম্ভিক আয়তনের অনুপাত আমাদের বের করতে বলছে। ওকে, কোয়েশ্চেনে কিসের কথা বলে দিয়েছে দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস, কোয়েশ্চেনেতে বলে দেওয়া আছে হচ্ছে যে আমাদের ওয়ার্ক ডানের কথা বলা আছে। তো দেখ, আমাদের সবাই এখান থেকে অঙ্কটাকে করতে গেলে কি কি জিনিস পাচ্ছি দেখে নিই একটু। আমরা সবাই শিখেছি কত, দেখ আইসোথার্মালের ওয়ার্ক ডান কত, এনআরটি ln v2/v। দেখ এখানেতে লগের টার্মে দেওয়া আছে, মানে বেসিক্যালি আমাদের এটাকে কত লিখবো, এনআরটি লগের টার্মে লিখতে গেলে কি দেখতে পাচ্ছিস, দেখ সামনে একটা বসিয়ে দিতে হয় কত, 2.303, দেখতে বাজে লাগছে, আমি উঠিয়ে দিয়ে লিখি, লিখিয়ে দিচ্ছি কত, দেখ 2.303 এনআরটি লগ 10 বেস v2/v। এখানেতে দেখ আননোন কোয়ান্টিটি কোনটা আছে, এন, এন এর ভ্যালু কত হয়, এন মানে আমরা সবাই শিখেছি কত, নাম্বার অফ মোল। এখানেতে দেখ অক্সিজেনের ওজন কত দেয়া আছে, 96 গ্রাম, তাহলে নাম্বার অফ মোল মানে আমরা কত শিখেছি, স্মল এম বাই ক্যাপিটাল এম, মানে স্মল এম বাই ক্যাপিটাল এম, স্মল এম মানে কত, আইটেমের ওজন কতটা দেয়া আছে, ক্যাপিটাল এম মানে কত, না সেটা হচ্ছে মোলার মাস। অক্সিজেনের মোলার মাস আমরা সবাই শিখেছি কত হয়, 32। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কত, নাম্বার অফ মোল ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 3। আর আমাদের কিসের কথা আছে, না এখান থেকে আর এর ভ্যালু আমরা সবাই জানি, এখানটাতেও আর দেয়া আছে, তাহলে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হবে, আমাদের মাথা নেওয়ার দরকার নেই। টেম্পারেচার কত ছিল দেখতো, না 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সবাই শিখেছি এখানেতে 27 বসানো যায় না, কেলভিনে কনভার্ট করে বসাতে হয়, তাই বসিয়ে দিচ্ছি কত, 27 প্লাস 273, মানে বসিয়ে দিলাম কত, 300 কেলভিন। এবারে দুটো জিনিসকে সিম্পলিফাই করি, মানে এই জায়গাতে ওয়ার্ক ডানের ভ্যালু কোয়েশ্চেনেতে বলে দেওয়া ছিল কত, এটা সেটাকে এখানেতে বসাচ্ছে, এটার সাথে ইকুয়েট করব, বা আমাদের এখন একেবারেতেই এখানটাতে বসা, এটা ইকুয়াল টু আমাদের বেসিক্যালি কত আসছে, 900 আর লগ 10 বেস 2 হলো। দেখ দুদিক থেকে আমাদের কি আসছে, আর আর কেটে যাচ্ছে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিরকম ভাবে দেখছি দেখ তো, আমাদের বের করতে হবে কত, না v2/v1। তাহলে আমাদের আগে একটা জিনিসকে দেখে নিই, দেখ এখানটা থেকে লগ 10 বেস v2/v1, সেটা ইকুয়াল টু কত আসছে দেখ তো, এখানটা থেকে পাচ্ছিস তোদের হচ্ছে এখান থেকে 900 লগ 10 বেস 2, নিচে কত পাচ্ছি দেখ তো, 2.303 এন ইন্টু টেম্পারেচার, মানে বসিয়ে দে 2.303, এন মানে কত 3, ইন্টু টেম্পারেচার, টেম্পারেচার মানে কত 300, তাহলে এখান থেকে 300 থেকে কাটলে এখানটাতে পেতাম কত 3, এখান থেকে 3 3 বেরিয়ে যেত, মানে এখান থেকে আমাদের ঘটনা আসতো কত দেখ, লগ 10 বেস 2 ডিভাইডেড বাই 2.303। তাহলে দেখ এখান থেকে বেসিক্যালি 2.303 আছে, মানে বেসিক্যালি আমি সেটাকে লিখতে পারবো কিরকম ভাবে, দেখ এটাকে লিখতে পারবো এই ঘটনাটা, মানে ইকুয়াল টু 1/2.303, তাই না, এখান থেকে কত আসছে 1/2.303, তাহলে সেখান থেকে লিখতে পারবো কত, লগ 10 বেস 2 টু দি পাওয়ার 1/2.303। এদিকটা তো লগ 10 ছিল, এদিকটা তো লগ 10 এসে গেছে, তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারবো কি, কম্পেয়ার করলে v2/v1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/2.303। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা কি করে দেব, দুটো জিনিসের রেশিওটার ভ্যালুটাকে বের করে দেবো। কোয়েশ্চেনটা ইজু অঙ্ক, একটুখানি ক্যালকুলেশন আছে, তো সবাই এটাকে একটুখানি দেখে নিবি, নিলেই তোদের এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। হলো,
তো যখনই তাদের এটা কমপ্লিট হয়ে যাবে, এরপরেতে আমাদের এটার সাথে সাথেই আমরা কি করলাম না আইসোথার্মাল প্রসেসটাকে আমরা কমপ্লিট করলাম। দেখ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যা কিছু ডিটেলস দেওয়ার ছিল সমস্ত কিছু থিওরিজ কমপ্লিট করিয়ে দিয়েছি, একটা অঙ্ক করিয়ে দিলাম। এবারেতে তোদের ছায়া প্রকাশনের বই বল, সাঁতরা পাবলিকেশনস এর বই বল, বা তোরা যদি কোনো ন্যাশনাল লেভেল কোনো বই ফলো করিস, নিট সেই জন্য ফলো করিস, প্রত্যেকটা জায়গা থেকে আইসোথার্মালের অঙ্ক তোরা করতে থাক। দেখবি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কোনো অসুবিধা হবে না, এবং সমস্ত ফর্মুলা যেহেতু লেখা আছে, যদি একটু মাথা ঠান্ডা রাখিস অঙ্কগুলো তোরা করতে পারবি বলে আমি আশা রাখছি। এবারেতে আরো একটা ইম্পর্টেন্ট কথা, আইসোথার্মাল প্রসেসের সময়তে আমরা দেখে নিলাম কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তো সবসময়তে জানবি আইসোথার্মাল প্রসেস কিন্তু খুব স্লো প্রসেস হয়। তাহলে যা কিছুই দেখলি, যেমন কিছুই দেখলি, সেখান থেকে সবাই জানবি যে এই আইসোথার্মাল প্রক্রিয়া অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া, ওকে, সবসময়তে খুবই ধীর প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া সবসময়তে জানবো কি একটা ধীর প্রক্রিয়া, ওকে, অর্থাৎ এই প্রক্রিয়াটা খুব আস্তে আস্তে সম্পন্ন। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, সবাই কিন্তু এটাকে কিন্তু জোর মাথায় রেখে দেবে। পরে যেটা নিয়ে ডিসকাশন করবো বলছিলাম সেটা আসছে কি দেখতো, আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া, যাকে আমরা ইংরেজিতে বলি কি অ্যাডিয়াবেটিক প্রসেস। তো সেই অ্যাডিয়াবেটিক প্রসেসকে নিয়ে আমাদের এবার তাহলে আলোচনা থাকবে। তাহলে আমাদের এখান থেকে হেডিং নিয়ে নে অ্যাডিয়াবেটিক প্রসেস। প্রথম কথা আমাদের মাথায় রাখবো কি অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা খুব ফাস্ট প্রক্রিয়া, মানে ইমিডিয়েট স্টার্ট হলে ইমিডিয়েট শেষ হয়ে গেল। আর যদি খুব ফাস্ট প্রক্রিয়া হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে এক্সচেঞ্জ অফ হিট হওয়ার কিন্তু কোনো চান্স নেই। মানে কি, মনে কর টায়ার বাস্ট হলো, টায়ার বাস্ট হলে আর হিট কার সাথে এক্সচেঞ্জ হবে? বাস্ট হয়ে গেল, ফেটে গেল, বেরিয়ে গেল, আর হিট এক্সচেঞ্জ হওয়ার জায়গা নাই। তাহলে এমন প্রক্রিয়া যেখানেতে এক্সচেঞ্জ অফ হিট পসিবল নয়, সেটাকেই আমরা বলবো কি অ্যাডিয়াবেটিক প্রসেস, বা সেটাকেই বলবো কি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া। ওকে, তাহলে দেখ যার বাংলা হচ্ছে কি রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, এটার ক্ষেত্রে আমাদের তাহলে মাথার মধ্যে রেখে দিচ্ছি কি না, কথাটা সিম্পল, প্রসেস where exchange of heat, where exchange of heat is not possible, exchange of heat is not possible। ওকে, এবার দেখ এক্সচেঞ্জ অফ হিট যদি পসিবল না হয়, সেখানে তো আমরা কি বলতে পারবো, চেঞ্জ ইন হিট অর্থাৎ ডিকিউ, সেটার ভ্যালু কত আসবে, জিরো, তাই না? এক্সচেঞ্জ অফ হিট, সেই এক্সচেঞ্জ অফ হিটকেই আমরা বলি কত না ডিকিউ। তাহলে ডিকিউ এর ভ্যালু আমাদের এখান থেকে সবাই দেখে নিচ্ছি কত, ডিকিউ এর ভ্যালু আমরা সবাই এখান থেকে বলছি কত, এর ভ্যালু আসছে কত না ইকুয়াল টু জিরো। তাহলে দেখ যদি ডিকিউ ইকুয়াল টু জিরো হয়, প্রথম কথা আমরা এখান থেকে কি দেখতে পারবো না, প্রথম কথা এখান থেকে যা যা করার করবো তার আগে আমাদের এখান থেকে স্পেসিফিক হিট সম্বন্ধে একটুখানি ধারণা নিয়ে নিই। স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অন্য জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, তার আগে এটাকে একটু দেখে নিই। স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, তা কিউ মানে আমরা কত শিখেছি, এনসি ডিটি ইকুয়াল টু জিরো। তাহলে দেখ ডিটি আর জিনিসগুলোকে সমস্তগুলোকে যদি আমরা ভাগ করে দিই কত পাচ্ছি, এন ডিটি, তাহলে এখান থেকে পাচ্ছি কত, জিরো। তাহলে দেখ এখান থেকে ফার্স্ট কথা বলে দিচ্ছি, স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস তার ভ্যালু চলে আসছে কত না জিরো, যেটা আইসোথার্মাল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কত দেখিয়েছিলাম না ইনফাইনাইট।
তাহলে দেখ ফার্স্ট অন্য জিনিস করার আগে এখান থেকে এই ইনফরমেশনটাকে আমরা ক্যাপচার করে নিলাম, যেটা আমাদের কিন্তু কাজে লাগবে। এর পরের কথাতে চলে যাব, যে দেখ ডিকিউ ইকুয়াল টু 0 করে দিয়েছি। হুম, এবারেতে তোরা একটাখানি জিনিসকে নিয়ে যেটাকে নিয়ে ডিসকাশন করব তাকে আমরা বলছি কি, দেখ তো আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন, যাকে আমরা বলছি কি প্রসেস ইকুয়েশন। সেই প্রসেস ইকুয়েশনকে দেখার সময় কিরকম দেখছি দেখ, আমরা শিখেছি কি দেখতো, পিভি ইকুয়াল টু এনআরটি। আমি 1 মোল গ্যাসের জন্য কনসিডার করছি, এনটাকে আমি হাটিয়ে দিলাম, আমি ঝামেলা রাখতে চাইছি না। পিভি ইকুয়াল টু আরটি, সেটাকে আমাদের বলছি কি না, ফর 1 মোল গ্যাস আইডিয়াল ইকুয়েশন। হলো। আচ্ছা, এখান থেকে আমরা কি কি কথা লিখতে পারবো দেখো না, পার্সিয়াল ডেরিভেটিভ কত লিখতে পাচ্ছি, পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি, আর ইন্টু ডিটি। ওকে, এটুকুনি কথা, সিম্পল কথা, আমরা এটাকে সবাই লিখতেও পারবো। গেল আমাদের এই প্রক্রিয়ার কথাটা। এবারেতে আমাদের সবাই কিসের কথা শিখেছি দেখতো, সবাই শিখেছি হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কথা শিখেছি, রাইট? তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এবারেতে অ্যাপ্লাই করে দেখব, কিরকম ঘটনা আসছে, কি আসছে দেখব। আচ্ছা, এখান থেকে আরো একটা ছোট্ট জিনিস দেখতো, তোদেরকে যদি কেউ বলে ডিটি এর ভ্যালু কত আসবে, তার ভ্যালুটাকে আমরা লিখে দিতে পারবো 1/r পিডিভি প্লাস ভিডিভি। ওকে, এই কথাটাকে আমাদের কাজে লাগাবো, সেটার সম্বন্ধে তোদের এখান থেকে আগে লিখিয়ে রাখলাম, পরের পাতায় নিয়ে গিয়ে ডিসকাশন করছি, সেটাকে তোরা দেখবি। তাহলে আমাদের এবারেতে কার ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করছি দেখ, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, কিরকম ভাবে লিখছি দেখ না, ফ্রম ফার্স্ট ল আমরা কি লিখেছিলাম দেখতো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ তো 0, ডিডব্লিউ মানে ডিইউ মানে কত আসবে, এনসিপিডিটি 1 মোল গ্যাস, তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কত, সিপিডিটি। ডিডব্লিউ মানে আমরা কত শিখেছি, পি ইন্টু ডিভি। তাহলে এই কথাটা লিখে দিলাম। এবারে তো দেখ ডিটির যে এই ভ্যালুটা আছে না, ডিটির ভ্যালুটাকে আমি এখানেতে রিপ্লেস করব, দিয়ে পরের পাতায় ক্যালকুলেশন করছি, আমি পেজটাকে চেঞ্জ করছি। সবাই এখানটা থেকে যদি না কিছু কেউ মানে রেডি করে থাকিস, আপাতত একটা স্ক্রিনশট নিয়ে নে, নিয়ে তোরা কথাটাকে লিখে নে। লিখে নেবার পরে তো আমি পরের পাতায় গিয়ে বাকি কথাটাকে ডিসকাশন করছি। আচ্ছা, এখানটাতে শেষ করেছিলাম কোথায়, দেখ এই লাইনটাকে লিখবো, সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে লিখে নে, যেটাতে শেষ করেছিলাম, সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0। আবার দেখ আমাদের ওখানটা থেকে আগেরটাতে আরো করেছিলাম কি, আর এর ডিটি এর ভ্যালু কত করেছিলাম, 1/r পিডিভি প্লাস ভিডিভি। ওকে, তাহলে সেই কথাটাকেও এখানটাতে বসিয়ে দে, ডিটি এর জায়গায় বসিয়ে দে, সিভি মানে ভ্যালু বসাচ্ছি কত, 1/r পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু প্লাস পিডিভি ইকুয়াল টু 0। বোঝা গেল নিশ্চয়ই? এখান থেকে এবারে তার দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন কর, কত পাচ্ছিস দেখ তো, সিভি ইন্টু পি ডিভি প্লাস এখান থেকে কত পাচ্ছি দেখ তো, সিভি ইন্টু ভি। সি এখানে ভিটা কিন্তু সাফিক্সে আছে, হ্যাঁ, যেন কেউ কনফিউজ হয়ে যাস না, সিভি ইন্টু ভি ইন্টু ডিপি প্লাস তোর আছে কত, পিডিভি, মানে এখান থেকে তোর আর মাল্টিপ্লাই হলে এখানে ভ্যালুটা কত চলে আসতো, পি আর ডিভি ইকুয়াল টু 0। দেখ যেখানগুলোতে ডিভি দেওয়া টার্ম আছে সেইগুলোকে আমি একসাথে করে করে নিচ্ছি, ডিভি দেওয়া টার্মগুলো থেকে আরো একটা পিও কিন্তু কমন চলে যাবে। তাহলে ভেতরে কত আসছে দেখ তো, সিভি প্লাস আর ইন্টু ডিভি প্লাস এখান থেকে পাচ্ছি কত, সিভি ভি ডিপি ইকুয়াল টু 0। সিভি প্লাস আর আমরা সবাই শিখেছি এরকম ভাবে, দেখ সিভি প্লাস আর সেটা মানে কত শিখেছি, সিপি। কোথা থেকে শিখেছি, ফ্রম মেয়রস ফর্মুলা। আমি কিন্তু সেটাকে তোদের ক্ষেত্রে আগের ক্লাসেতেই জাস্ট ডিসকাশন করেছি। তাহলে মেয়র ফর্মুলা থেকে আমাদের এই জিনিস জানা আছে।
তো যদি সেই ভ্যালুটাকে আমি এখানটাতে রিপ্লেস করি, কত পাচ্ছি দেখো, পি ইন্টু সিপি, সিভি প্লাস আর, মানে আমাকে এখানটা থেকে বসাতে হচ্ছে কত, সিপি ইন্টু ডিভি প্লাস সিভি ভি ডিপি ইকুয়াল টু 0 হলো। আমি করছি কি, পুরো জিনিসটাকে সিভি দিয়ে ভাগ করে দিচ্ছি। সিভি দিয়ে ভাগ করলে কত চলে আসছে দেখো, পি সিপি বাই সিভি মানে কত আসবে, গামা। তাহলে গামা ইন্টু ডিভি প্লাস, এখান থেকে তো সিভি দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এখানটা থেকে চলে আসছে কত, ভি ডিপি ইকুয়াল টু 0। পুরো জিনিসটাকে আমি এবারেতে করছি কি, পিভি দিয়ে ভাগ করছি। কাকে দিয়ে ভাগ করছি না, ডিভাইডিং বোথ সাইড বাই পিভি, ডিভাইডিং বোথ সাইড বাই পিভি, রাইট। তো যদি এটাকে পিভি দিয়ে ভাগ করিস বোথ সাইডেতে, তোরা এখান থেকে জিনিসটা কিরকম পাবি দেখতো, দেখ পিভি দিয়ে এটাকে ভাগ করলে এখান থেকে পাচ্ছিস কত, গামা ইন্টু ডিপি বাই পি প্লাস ডিপি বাই পি ইকুয়াল টু 0। তাহলে দেখ এবারেতে যদি আমি এখানটা থেকে প্রত্যেকটা দিক থেকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমাদের কত পাবো, গামা এলএন ভি প্লাস ন্যাচারাল লগ অফ পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, নিশ্চয়ই আমাকে ইন্টিগ্রেশন শেখাতে হবে না, তোরা সেটা এতদিনে সবাই শিখে ফেলেছিস। যদি কারণ না জানা থাকে, ইন্টিগ্রেশন তোরা পর পুরো জিনিসটাকে শিখে নিস। তাহলে এখান থেকে জিনিসটা যেটা পাবো দেখো, ন্যাচারাল লগ অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ন্যাচারাল লগ অফ পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে এখান থেকে লগ এ প্লাস লগ পি, মানে আমাদের কত শিখেছি, লগ এ ইন্টু পি, মানে আমাদের কত পাচ্ছি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে এখান থেকে আমরা এটাও লিখতে পারবো, দেখ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, তাহলে সেটাও কনস্ট্যান্ট আসবে। সি যদি কনস্ট্যান্ট হয়, ই টু দি পাওয়ার সি কনস্ট্যান্ট আসবে। মানে আমরা এখান থেকে বুঝে নিলাম কি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে জিনিসটা, এটা আমাদের কাকে করলাম না, ডেরিভেশন অফ দা প্রসেস ইকুয়েশন, মানে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যে ইকুয়েশন পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার ডেরিভেশন। ওকে, তাহলে আমাদের বোর্ডের পরীক্ষার জন্য এই লাইনটাও কিন্তু দরকার, যেটা আমাদের করতে হবে সেটা আসছে কি না, ডেরিভেশন অফ দা প্রসেস ইকুয়েশন ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। হলো, তাহলে এই জিনিসটাকেও কিন্তু তোদের দেখতে হবে। আমি একটুখানি হয়তো বড় করে ফেলেছি, ডেরিভেশনটা তোরা একবার দেখে নে, নেবার পরেতে আমি বাকি কথায় যাচ্ছি। জিনিসটা খুবই টেকনিক্যাল জিনিস, একটুখানি দেখে নে, তোরা পারবি। হলো সবার, এবারে একটুখানি আমাদেরকে জিনিসটাকে টেকনিক্যালি দেখতে হবে, কিরকম কি জিনিসটা হচ্ছে। একটু চাপের জিনিস, কিন্তু আমরা সেটাকে প্রসেস অনুযায়ী দেখে জিনিসটাকে শিখে নেব। কিরকম ভাবে দেখছি দেখ, ফার্স্ট আমাদের পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট দেখলাম। আমি এবারেতে তাহলে করব কি, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফটাকে ফার্স্ট দেখে নেব, নেবার পরেতে আমি বাকি জিনিসটাতে আমাদের ধ্যান দেব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা আগের কথা থেকে শিখে নিলাম সেটা আসছে কি দেখতো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশন আমরা শিখে নিয়েছি, নিয়ে আমরা কাকে ড্র করতে ইন্টারেস্টেড, আমরা গ্রাফ করতে ইন্টারেস্টেড। কার ক্ষেত্রে, না বিটুইন প্রেসার অ্যান্ড ভলিউম। ওকে, এদিকটা দিয়ে দে প্রেসার, এদিকটা দিয়ে দে ভলিউম। এবারে দেখ, আমাদের তোদেরকে আমি যখন শুরুর দিকে পড়ানো স্টার্ট করেছিলাম, তখন তোদের ক্ষেত্রে দুটো জিনিস শিখিয়েছিলাম। যদি দেখ আমাদের থাকে কি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, মানে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমাদের লিখতাম কত, ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x। ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x হলে গ্রাফের নেচার হয়েছিল কত, এরকম। যদি আমাদের এরকম ঘটনা ঘটতো, ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার,
তখন আমাদের গ্রাফের নেচারটা এরকমই থাকতো, শুধু তার স্লোপটা কি হতো, একটু ইনক্রিজ হতো। অর্থাৎ আমাদের যেটা আমার বলার বক্তব্য, গ্রাফটা এরকমই থাকতো, স্লোপটা একটুখানি কি আসতো, এরকম আরো বেশি স্টিপ হয়ে যেত। হলো? মানে এখান থেকে আমাদের বলার বক্তব্য কি, আচ্ছা গ্রাফটা একটুখানি আমার বেঁকে গেল, আমি একটুখানি আরো একবার পরিষ্কার করে দেখিয়ে দিই। তাহলে দুটো প্রসেসের জন্য গ্রাফ, একটা হচ্ছে এই প্রসেসটার জন্য আর একটা হচ্ছে এই প্রসেসের জন্য, গ্রাফটা কিরকম কোনটায় আসতো দেখে নে। একটা গ্রাফ যদি এরকম হয় আর একটা গ্রাফটা হতে হতে কিরকম, এরকম। ওকে, মানে আমার এখানেতে বক্তব্য হচ্ছে এদিকটাতে প্রেসার, এদিকটাতে যদি ভলিউম দিই, 2 নম্বর কেসটার ক্ষেত্রে গ্রাফ আসতো এটা, 1 নম্বর কেসের ক্ষেত্রে গ্রাফ আসতো এটা। দেখ, যদি এক্স এর পাওয়ারেতে যে কোয়ান্টিটিটা আছে তার যদি ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে, তখন গ্রাফটা কি হয় না, স্লোপটাকে ইনক্রিজ করে। ওকে, তাহলে এই রকম ফরম্যাটের ক্ষেত্রে ইফ পাওয়ার ইন এক্স ইনক্রিজেস, ওকে, তখন আমাদের বলবো কি না, গ্রাফের যে নতি আছে অর্থাৎ স্লোপ, সেটা কি হবে, উইল ইনক্রিজ। কিন্তু গ্রাফের ফরম্যাটটা একই থাকবে। তাহলে এখানে তো দেখ আছে কি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। গামার ভ্যালু কত, সবাই জানিস গামার ভ্যালু হয় কত, 5/3। কার ক্ষেত্রে না, মনো অ্যাটমিকের ক্ষেত্রে, তাই তো। বা গামার ভ্যালু কত হয়, 7/5। কার ক্ষেত্রে, ডাই অ্যাটমিকের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, গামার ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ারেতে যে কোয়ান্টিটিটা আছে না, সেটা ইনক্রিজ করবে। তো সেই কথা অনুযায়ী আমাদের এখান থেকে এই যে গ্রাফটা আসবে, সেই গ্রাফটা আমাদের চলে আসবে কিরকম না, এরকমই নেচারের চলে আসবে। ওকে, তাহলে এই চলে গেল কি আমাদের এই গ্রাফটা, যে গ্রাফটার কথা এটা। এবারে তোদের এখান থেকে মাথার মধ্যে রাখতে হবে যে আইসোথার্মাল প্রসেসের সময় গ্রাফটা এরকম ছিল, আবার অ্যাডিয়াবেটিক প্রসেসের সময়তেও গ্রাফটা এরকম হলো। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। তফাৎটা কোথায় না, তফাৎটা হচ্ছে তার স্লোপে। আমি যদি বলতাম স্লোপ ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস, সেটা কত আসতো, আর আমি যদি বলি স্লোপ ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস, সেটা কত আসতো, সেই জিনিসটাকে আমি একটুখানি ডিসকাশন করে নিই। আমি একটু ডেপথে গিয়ে ডিসকাশন করছি, একটু মাথা ঠান্ডা রেখে সেটাকে তোরা দেখে না। তাহলে দেখ, আমি ফার্স্ট ক্যালকুলেট করে নেবো দুটো জিনিস, দুটো গ্রাফের প্যাটার্নই সেম, তাই আমাদের এখান থেকে এই কোয়েশ্চেনটা পার্টিনেন্ট। মানে আমাদের কথা আসছে কি, স্লোপ কোথার ক্ষেত্রে দেখে নেবো, দেখ একটা দেখবো হচ্ছে ইন আইসোথার্মাল প্রসেস। ওকে, আরো একটা জিনিস দেখে নেবো, স্লোপ কোথায় দেখে নেবো, দেখ তো, ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। হলো? দেখ, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা শিখলাম কত, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ কর, পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত পাচ্ছিস, দেখ পি ইন্টু ডিপি প্লাস ভি ইন্টু ডিপি, সেটা ইকুয়াল টু 0। স্লোপ মানে কত, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের স্লোপ। স্লোপ মানে আমাদের কার স্লোপ না, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফের স্লোপ। যদি ওয়াই ভার্সেস এক্স হতো, মানে এদিকটাতে মনে কর দিয়েছিস ওয়াই, এদিকটাতে দিয়েছিস এক্স, তখন স্লোপ করলে তোরা কত করছিস, ডিওয়াই বাই ডিএক্স। এখন তোরা এদিকটাতে দিয়েছিস প্রেসার, এদিকটাতে দিয়েছিস ভলিউম, তাহলে স্লোপ করলে কত বলবি, ডিপি বাই ডিপি। তাহলে স্লোপ বলতে গেলে তোদেরকে কিন্তু বের করতে হবে কোন কোয়ান্টিটিটা, না ডিপি বাই ডিপি, এই কোয়ান্টিটিটাকে বের করতে হবে। তাহলে দেখ, আমি যে কথাটা বললাম সেটাকে আমি এখানটাতে যদি নোট ডাউন করি, অর্থাৎ আমরা বের করব কাকে, না ডিপি বাই ডিপি কে বের করব। সেটাই হবে কি আমাদের এই গ্রাফের ক্ষেত্রে স্লোপ। তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি দেখ, পি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ভি ডিপি। আমাদের বের করতে হবে কত, ডিপি বাই ডিভি। তাহলে আমাদের এখান থেকে পি বাই ভি, সামনে একটা মাইনাস নিয়ে চলে এলে এখান থেকে কত পাচ্ছি, ডিপি বাই ডিভি। তাহলে দেখে নিলাম আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যে গ্রাফটা থাকে, সেই গ্রাফের স্লোপ হচ্ছে এটা। ওকে, এবারেতে আমরা কার ক্ষেত্রে দেখবো, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে গ্রাফের স্লোপ দেখবো। এটার সময় আমরা দেখেছি কত, দেখতো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডেরিভেটিভ করলে কত পাচ্ছি, দেখ পি ইন্টু গামা
ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিপি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়াল টু জিরো। এটা হলো কি পার্সিয়াল ডেরিভেটিভ। যদি কারোর পার্সিয়াল ডেরিভেটিভ না জানা থাকে, ডেরিভেটিভের চ্যাপ্টার যা তোদের ম্যাথসের ক্ষেত্রে করানো হয়েছে সেটাকে থেকে দেখে তোলা শেখ। এটা কিন্তু আমার স্কোপের বাইরে যে আমি এখন তোদেরকে এটার প্রমাণ করানোর জন্য ডেরিভেটিভটা শেখাবো, সেটা কিন্তু আমার এই মুহূর্তে পসিবিলিটিস নেই। তো যাই হোক, এখান থেকে তাহলে তোরা দেখছিস কিরকম ভাবে, দেখ আসছে কত গামা পি, এখান থেকে পাচ্ছিস কত ভি টু দি পাওয়ার গামা বাই ভি ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়াল টু জিরো। ভি টু দি পাওয়ার কমন নিলে আমাদের কি আসবে, সেটা বেরিয়ে চলে যাবে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত, দেখ গামা পি বাই ভি ইন্টু ডিভি প্লাস ডিপি ইকুয়াল টু জিরো। তাহলে দেখ যদি এখান থেকে এই লাইনটা পাই আমি, মানে বেসিক্যালি এটাকে লিখতে পারবো কি, জিরোটাকে রিজিক করে এরকম ভাবে লিখে দিতে পারবো। রিজিক করে লিখলে কত আসছে, মাইনাস ডিপি। মানে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট ডিপি বাই ডিভি কে বের করা। মানে কত পাচ্ছি দেখ তো, গামা পি বাই ভি ইকুয়াল টু মাইনাস ডিপি বাই ডিভি। তাহলে দেখ না, এই যে তোর এখান থেকে মাইনাসটা পেলি, মাইনাসটাকে যদি তোরা এই ইকুয়েশনটার এদিকটাতে দিয়ে দিস, সরি ইকুয়েশনটার এদিকটাতে দিয়ে দিস, তাহলে তোরা পেয়ে গেলি কত, ডিপি বাই ডিপি। অর্থাৎ এটা হয়ে গেল কার ক্ষেত্রে, স্লোপ, স্লোপ ইন অ্যাডিয়াবেটিক। তাহলে দেখ অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপের ভ্যালু চলে এলো কত, এটা। তাহলে আমাদের এখান থেকে কি করতে পারবো, যদি আমাদের কোথাও এরকম ভাবে কোয়েশ্চেন পড়ে এই দুটো স্লোপের রেশিও, অর্থাৎ আমাদের এখান থেকে কোয়েশ্চেন হলো কি রেশিও অফ, অর্থাৎ অনুপাত, রেশিও অফ অ্যাডিয়াবেটিক টু আইসোথার্মাল স্লোপ। ওকে, তার ভ্যালুটা কত আসতো, এখানটাতে ছিল কত, গামা পি বাই পি, মানে মাইনাস গামা পি বাই পি। আর এটার ক্ষেত্রে কত পেলাম, এটার ক্ষেত্রে পেলাম হচ্ছে মাইনাস পি বাই পি। মানে এখান থেকে আসছে কত দেখ, মাইনাস গামা পি বাই পি ডিভাইডেড বাই কত আসছে, মাইনাস পি বাই পি। মানে সেটা উল্টে গিয়ে লিখলে কত আসবে, মাইনাস ভি বাই পি। তাহলে দেখ পি পি বেরিয়ে গেল, পি পি কেটে গেল, মাইনাসে মাইনাসে গুণ করলে কত চলে আসতো, ওয়ান। মানে এখান থেকে পেতাম কত, গামা। তাহলে অ্যাডিয়াবেটিক স্লোপ আর আইসোথার্মাল স্লোপের রেশিও, তার ভ্যালু আসছে কতখানি না, আমাদের গামা। তাহলে এই জিনিসটাকে আমরা সবাই শিখে নিলাম, এখান থেকে আমরা সবাই দেখতে পারবো। মানে যে কথাটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, করতে করতে এখানেতে এলাম, সেটা হচ্ছে দেখ পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে, যদি এইখানেতে এই গ্রাফটা পেয়েছি, এই যে গ্রাফটা, এই গ্রাফের স্লোপ কত থাকতো, এই গ্রাফের স্লোপ থাকতো হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। ওকে, এখানটাতে যদি আমি এখানটা থেকে কার গ্রাফ করতাম না, আইসোথার্মাল প্রক্রিয়া, আইসোথার্মাল প্রক্রিয়ার ক্ষেত্রে যদি এরকম গ্রাফ যেত, সেই গ্রাফটার ক্ষেত্রে আমাদের স্লোপটা কত আসতো না, দেখতে পেতাম হচ্ছে স্লোপ আসতো মাইনাস পি বাই ভি। তাহলে দেখতে পাচ্ছি যদি আমাদের আইসোথার্মাল এক্সপ্যানশন হয়, আবার কখনো হচ্ছে কি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়, কার ক্ষেত্রে স্লোপ বেশি, স্লোপ বেশি হচ্ছে হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপ বেশি। স্লোপ বেশি এই কথাটার অর্থ কি, স্লোপ বেশি কথাটার অর্থ কি, এখানেতে ভলিউমের চেঞ্জটা কিন্তু মোর ফাস্টার ওয়েতে হবে। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের প্রত্যেককে সবাইকে ধরে নিতে হবে, এখানেতে মাথা ঠান্ডা রেখে প্রত্যেককে কিন্তু এই জিনিসটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো জিনিসটা খুবই সিম্পল। তো আশা করব তোরা প্রত্যেকে কিন্তু সেই জিনিসটাকে ধরে নিতে পেরেছিস এবং তোরা কিন্তু সেখান থেকে করে ফেলতে পারবি। হলো, এবারেতে আমরা করব কি দেখ, এই অ্যাডিয়াবেটিক প্রসেসটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমাদের এখান থেকে করছে কি, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এখান থেকে করছি কি দেখ, ডিকিউ ইকুয়াল টু পেয়েছিলাম কত, ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখ ডিকিউ ইকুয়াল টু কত শিখেছি, জিরো।
তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে দেখ ডিডব্লিউ তার ভ্যালু কত আসবে, মাইনাস অফ ডিইউ। দেখ ডিইউ তার ভ্যালু আমরা কত শিখেছি, এন সিভি ডিটি। সিভি তার ভ্যালু আমরা কত শিখেছি, সিভির ভ্যালু শিখেছি আর বাই গামা মাইনাস ওয়ান। যেন এর ভেতরে কারোর কোনো অসুবিধা না থাকে, সিভি তার ভ্যালু কত শিখেছি, আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু ডিটি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত দেখতো, মাইনাস, মাইনাস থেকে হাটিয়ে দিয়ে গামা মাইনাস ওয়ানটার জায়গাতে আমি এখান থেকে ভ্যালুসটাকে একটুখানি উল্টো করে নিচ্ছি, মানে এখান থেকে পাচ্ছি কত দেখতো, এন আর ডিটি ডিভাইডেড বাই কত পাচ্ছি, ওয়ান মাইনাস গামা। তাহলে দেখ এখান থেকে দেখে নিচ্ছি, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স কে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই প্রসেসটার ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কত দেখে নিচ্ছি। ওয়ার্ক ডানের ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এন আর ডিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। হলো। এবার দেখ আমরা সবাই কি শিখেছিলাম যে পিভি ইকুয়াল টু হয় কত, এন আর টি, তাই তো। তাহলে দেখ এন আর ডিটি আমি এখান থেকে করলাম কত, রাইট সাইডটাতে করলাম কত, এন আর ডিটি। তাহলে এন আর ডিটি সেটা মানে এখানেতে বেসিক্যালি কি আসবে, টেম্পারেচারের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই দিকটাতে কত পাবো, পি টু ভি টু মাইনাস পি ওয়ান পি। কারণ পি টু ভি টু মাইনাস পি ওয়ান পি ওয়ান সেটা মানেই তো কত আসছে তোর, এন আর ডিটি আসছে, তাই না। যদি সেটাতে কারোর বুঝতে অসুবিধা থাকে তোরা এখান থেকে এই ঘটনাটাকে এরকম ভাবে দেখ। আমি কিসের কথা বলছি দেখ, আমি শিখেছি কত, পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কত আসবে, এনআরটি ওয়ান। সিমিলারলি আমরা কত লিখবো, পি টু ভি টু ইকুয়াল টু কত লিখবো, এনআরটি টু। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত, পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কত লিখবো, এন আর টি টু মাইনাস টি ওয়ান। তাহলে টি টু মাইনাস টি ওয়ান মানেই কত, সেটা আসছে কত, এন আর ডিটি। তাহলে এন আর ডিটি এখানে যেটা পেয়েছি সেটার জায়গায় আমরা কত বসাতে পারবো, পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। তাহলে এই কথাটাকে যদি আমরা করি কি, এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তখন ওয়ার্ক ডানের ভ্যালু আইসোথার্মাল এই অ্যাডিয়াবেটিক প্রসেসেতে কত পেয়ে যাচ্ছে দেখতো, পি টু ভি টু মাইনাস পি ওয়ান পি ওয়ান ডিভাইডেড বাই আমরা পাচ্ছি কত, ওয়ান মাইনাস গামা। ওকে, তাহলে এই ফর্মুলাটাও কিন্তু আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা হিসেবে ট্রিট করতে হবে। ওকে, তাহলে দেখ আমাদের এখানে শেষ করলাম কিসে না, আইসোথার্মাল প্রসেস এই অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানের কথা। অ্যাডিয়াবেটিক প্রসেস রিলেটেড আরো ছোটখাটো কিছু কিছু কথা আছে যেগুলোকে আমরা পরের ক্লাসেতে ডিসকাশন করব। আজকের ক্লাসেতে এই অবধি আমাদের জিনিসটাকে রাখলাম। ওকে, তো চল আজকের মতো সবাই বাই বাই, বাকি কথা তোদের সাথে পরের ক্লাসে হবে।